কোটের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, জানি না, তুই তো জানিস ঝড় বৃষ্টিতে আমার এক্সট্রা ফোবিয়া আছে। ডিভোর্সের দিন আসার সময় বৃষ্টি হয়েছিল, সেই সাথে বজ্রপাত। আমি তো ভয়ে কুঁকড়ে ছিলাম। তারপর সব বন্ধ হতেই কোনো মতে বাসায় এসে পৌঁছালাম। গোসল করতে এসে দেখি গায়ের উপরে এই কোটটা। কার কে জানে, কে যে দিল তারও খেয়াল নেই। মনে পড়ছে না কারোর সাথে দেখা হয়েছে কিনা। আদ্রিতা মুচকি হেসে বলল, কোটের মালিককে পেলে দিবি কোটটা? মম জোর দিয়েই বলল, অবশ্যই দিব, কেন দিব না। জানিস, আমার না একটা রোগ আছে, জামাইয়ের সব জামা কাপড় পরে বসে থাকি, চাইলেও দিতে ইচ্ছে করে না। সেটা স্বাভাবিক, বউ হিসাবে জামাইয়ের জামা কাপড় ডাকাতি করাই যায়। বলছিস তাহলে এই কোটটাও তোর? মানে? আদ্রিতা কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে বলল, আলিফ এসেছে রে, নিচে অপেক্ষা করছে, যাই। মম বলল, আরে খেয়ে যাবি তো? প্রিয়ন্তকে কোলে নিয়েই বলল, আরেকদিন। আজকেও তেমন কথা হলো না, তবে বৃষ্টি আপুর থেকে সবটা শুনেছি। শক্ত থাকিস, সব কাটিয়ে নিজের জীবনটাকে আবারও সুন্দর করে গুছিয়ে নিস। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। সবার থেকে বিদায় নিয়ে আদ্রিতা বেরিয়ে গেল। মম ওর কথার আগা মাথা কিছুই বুঝলো না। রুম থেকে বেরিয়ে মাধুরী খালাকে বলল, নিনিকে দেখছি না যে, কোথায় ও? খালা বললেন, সাহেবের রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা, খালা খাবার দিয়ে দাও, বর্ষা আপুর সময় মতো খেতে হবে। বর্ষা আর বৃষ্টি বসার রুমে টিভি দেখছে। ওর কথা শুনে বলো, খালু আসুক তারপর খাবো। হঠাৎ মনে পড়ায় ফোনটা হাতে নিল মম। রাইহান সাহেব কেন এত দেরি করছে আজ ভেবে চিন্তা হচ্ছে। কল ডায়াল করার আগেই কলিং বেল বাজলো। বৃষ্টি দরজা খুলতেই রাইহান সাহেব আর জাবেদ খালু ঘরে ঢুকলেন, হাতে কিসের প্যাকেট। মাধুরী খালা গিয়ে প্যাকেটটা নিল। মম এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এত দেরি করলে যে আব্বু? তিনি গ্লাসটা নিতে নিতে বলেন, দেরি না, আমি তো আরো আগেই এসেছিলাম। মেহমান দেখে ভাবলাম একটু দই আনি। তা মেহমান কোথায়? চলে গেছে। এত রাতে বাচ্চা নিয়ে চলে যেতে দিলি কেন? মানা করেছিলাম, শোনেনি, ওর জামাই এসে নিয়ে গেছে আব্বু, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। হুম। সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে গেল। বিছানায় পিঠ লাগাতেই বৃষ্টির ঘুম। মমর চোখ লেগে এসেছিল ক্লান্তিতে। বর্ষার একটা কথায় ঘুম পালিয়ে গেল। বর্ষার দিকে তাকাতেই সে আবারও বলল, কি করে মেনে নিচ্ছিস? মম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীতকে অতীতে রাখাটাই ভালো, না হলে বর্তমানটা এলোমেলো হয়ে যায়। আলিফকে দেখে থতমত খেয়ে গিয়েছিলাম। তুই যেন যেমন ছবি দেখেছিলি তেমন চেহারাই আছে এখনো। হুম। আদ্রিতাকে তো চিনি না, তাই ভেবেছিলাম বউ দেখাতে এসেছে। পরে বুঝলাম আদ্রিতা তোর বান্ধবী। বর্ষার কথা শুনে ফিক করে হেসে দিল মম। হাসি থামিয়ে বলো, ভালো বলেছ, বউ দেখাতে এসেছে। এই সাহসটুকু থাকলে আরো আগেই আসতো। নেহাত আদ্রিতা আমার বান্ধবী, না হলে ও আমার ছায়াও মাড়াতো না। চলো ঘুমাই, অনেক রাত হয়েছে, কালকেও অফিস আসছে। মম অপর পাশে ফিরে গেল। বর্ষা জানে এখন কয়েক সেকেন্ডের জন্য হলেও ওর চোখে পানি আসবে, তারপর নতুন শক্তি সঞ্চার করে ঘুমিয়ে পড়বে, যেমনটা এই 1 বছর করে আসছে। বাড়িতে এসেই সোজা রান্নাঘরে গিয়ে কাজে হাত লাগালো আদ্রিতা। ফেরদৌসি বেগুন ভর্তা বানাচ্ছিল। ও গিয়ে বলল, চাচি আমি করে দেই? তিনি একবার তাকিয়ে ফের কাজে মন দিয়ে বললেন, প্রায়শ শেষ, তুই ফ্রেশ হয়ে নে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। টেবিলে সবাইকে ডাকতো, দেরি হয়ে যাচ্ছে। আদ্রিতা কিছু বলবে বলবে করেও বলতে পারল না। এভাবে একলা না বলে সবাই যখন গল্প করবে তখন কথা তুলতে হবে। 11টার মধ্যে খেয়ে বসার রুমে আরাম করে বসলো সবাই। কে কি করলো সারাদিন সেটা নিয়েই আলোচনা পর্যালোচনা চলছে। ছেলেরা সবাই ব্যবসার কথা আলোচনা করছে, আর বাকিরা তাদের নিজস্ব কথা বলছে। আদ্রিতা মনে মনে কথা গুছিয়ে নিয়ে একটা হাঁক ছেড়ে বলল, আমার কাছে একটা সুখবর আছে। সবাই ওর কথা শুনে তাকালো। নীলি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি কি? আদ্রিতা গলা পরিষ্কার করে বলল, ভাইয়ার কোটের খোঁজ পাওয়া গেছে। ঋতু এক লাফে আদ্রিতার কাছে গিয়ে বলল, কে সে? দেখতে কেমন? কোথায় থাকে? ভাইয়ার সাথে কেমন লাগবে? আদ্রিতা ওকে শান্ত করে বলল, আরে বস বস, সব বলবো বলেই তো
এখন কথাটা তুললাম। আমার এক কলেজ ফ্রেন্ড আছে, যে মানে আছে মম নামে। নাহার চাচি বলেন, ওই যে তোর থেকে একটু একটু বাট্টি ছিল, ওই মেয়েটা। ও এখন বাট্টি নেই, যথেষ্ট লম্বা হয়ে গেছে, আমার থেকে যদিও আধা ইঞ্চি কম। আজকে মমর আলমারিতে ভাইয়ার কোটটা দেখেছি। ঋতু অস্থির হয়ে বলল, আরে আমার প্রশ্নগুলো তো উত্তর দিচ্ছ না আদ্রি আপু, বল না কেমন দেখে। নিক্কণ পেছন থেকে চাটি মেরে বলল, অপেক্ষা কর না, বলতে দে ওকে। আগে থেকে পকপক করলে বলবে কি করে? কঙ্কন চাচি জিজ্ঞাসা করলো, আসলেই বল না মেয়েটা দেখতে কেমন? আদ্রিতা ফোন বের করে দেখাচ্ছি বলল। একটা ছবি দেখালো। মম প্রিয়ন্তকে নিয়ে দাঁড়িয়ে আছে আলমারির কাছে। সবাই ছবিটা দেখতে লাগলো। বোনেরা কাড়াকাড়ি লাগিয়ে দিল ছবি দেখতে গিয়ে। আদ্রিতা বলল, ছবিতেই দেখো, আলমারিতে কোটটা দেখা যাচ্ছে। কোট পকেটে বড় চাচির সেলাই করে দেওয়া ছোট্ট আর লেখা অক্ষরটাও রয়েছে। মমর রিসেন্টলি বিয়ে হয়েছিল, 1 মাস হবে, কিন্তু জামাই অন্য জায়গায় সম্পর্কে থাকায় কয়েকদিন আগেই ডিভোর্স হয়ে যায়। নাহার চাচি আফসোসের সুরে বলেন, আহারে, মেয়েটা দেখতে তো বেশ ভালোই, কে বলবে তার জীবনে এমন একটা হয়েছে। ডিভোর্সের কথাটা শুনে সবার উচ্ছ্বাস যেন ফ্যাকাশে হয়ে গেল। ঋতু কেমন যেন দমে গিয়ে বলল, আর আমি ভাবছিলাম, বলেই চুপ করে গেল। আদ্রিতা বলল, তোমরা যদি রাজি থাকো তো আমার একটা প্রস্তাব আছে। মমকে আমি যতটুকু চিনি ও খুব ভালো মেয়ে, ঘরোয়া মেয়ে বলা চলে। তবে রিসেন্টলি ডিভোর্স হওয়ার পর একটা জব করছে। কোথায় করছে সেটা অবশ্য জানা হয়নি। আমার প্রস্তাব এই যে, আমি চাই তোমরা ভাইয়ের জন্য ওকে পছন্দ করো। সবাই চুপ করে রইল। দাদি রওশনারা মুখে পান নিয়ে বলেন, দাদু ভাই একবার এনো তো ওকে, আমি দেখব। যদি আমার মন জয় করতে পারে তবে ওকেই আমি নাত বউ বানাবো। কেউ কিছু না বলে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। মমকে দেখার আগে কেউ আর কথা বাড়াতে চায় না। দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের জীবনে কোন দিক মোড় নিবে। রাতে প্রিয়ন্তাকে বিছানায় শুইয়ে দিয়ে আদ্রিতা পোশাক বদলাতে গেল। আলিফ এসে বিছানায় বসলো মেয়ের সাথে খেলা করতে। হঠাৎ প্রিয়ন্তর গলায় চেনটা দেখে চমকে উঠল। চেনটা চিনতে অসুবিধা হলো না ওর, কারণ লকেটের ওপরে খচিত নকশাটা আলিফ নিজে হাতে একে কারিগরকে দিয়ে বানিয়েছিল। আর এই চেনই সেই মমকেই দিয়েছিল। আলিফের চিন্তা ছেদ ঘটিয়ে আদ্রিতা এসে পাশে বসলো। আলিফ জিজ্ঞাসা করলো, এই চেনটা কে দিয়েছে? মম, সুন্দর না? তার ব্যবহৃত জিনিস আমার মেয়েকে দিয়ে দিয়েছে কেন? তো কি হয়েছে? তুমি কি করে জানলে ব্যবহৃত? সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর তাছাড়া তুমি তো হুট করেই গেছো, এর মাঝে সে নতুন চেন কোথা থেকে কিনবে? যাও এটা খুলে নাও। থাকুক না, দেখো না, প্রিয়া এটা নিয়ে খেলছে আর ওর পছন্দ হয়েছে, মানিয়েছে ওকে খুব। আলিফ বিরক্ত হয়ে শুয়ে পড়ল। কড়া গলায় বলল, তাড়াতাড়ি লাইটটা নিভিয়ে শুয়ে পড়ো, আর কাল যেন ওর গলায় চেনটা না দেখি। ওর এখনো এসব দেওয়ার বয়স হয়নি। বলেই চোখের ওপরে হাত দিয়ে চুপ করে রইল। আদ্রিতা মন খারাপ করে চেন খুলে আলমারিতে রেখে শুয়ে পড়ল। আলিফ দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। চোখের সামনে চেনা মানুষ অচেনা হলে সহ্য হয় না, কেন কে জানে। মিনহাজ একজন থেকে একটা ফাইল বুঝে নিচ্ছিল। তখনই মম সালাম দিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। ও মমকে দেখে চিন্তা করতে লাগলো, ওকে কোথায় যেন দেখেছে দেখেছে মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছে না। ওর দিকে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মনে পড়ল, কালকে আদ্রিতার ফোনে মমের ছবি দেখেছে, নামটাও মিলে গেছে। তাহলে মম ওদের কোম্পানিতে জব করে। মিনহাজ কাজ থেকে ফ্রি হয়ে আদ্রিতাকে ফোন করে বলো, তোর বান্ধবী তো আমাদের কোম্পানিতেই কাজ করে রে। তাই নাকি? তো কাল বললে না যে? মাথা থেকে ছুটে গিয়েছিল। দরকারি জিনিসই তুমি ভুলে যাও ভাইয়া। যাই হোক, তাহলে আমি দুপুরে ব্রেকে ওকে নিয়ে আসবো বাসায়। তুমি বড় চাচার থেকে পারমিশন নিয়ে নাও। দেখি দেখি না, আমি আসছি ওকে নিতে। বলেই আদ্রিতা ফোনটা কেটে দিল। মিনহাজ একটা নিঃশ্বাস ফেলে ফাইল নিয়ে দরজায় নক করলো। ভেতরে রাকিব হাসান বসে কাজ করছেন। ও ঢুকে বলল, ফাইলগুলোই সিগনেচার লাগবে। তিনি ওর দিকে না তাকিয়েই বললেন, রেখে যাও। ফাইল রাখতে রাখতে বলল, মেয়েটা আমাদের কোম্পানিতে জব করে। কথাটা শুনে
তিনি সব প্রশ্নে তাকিয়ে বলেন, কোন মেয়ে? আদ্রি, যার কথা বলল কালকে। আর এখন ও আসছে মমকে বাড়িতে নিয়ে যেতে লাঞ্চের পরে, তাই বলছে ওকে ছুটি দিয়ে দিতে। রাকিব হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওকে, বলে দিস। মিনহাজ চলে গেল। উনি চেয়ারে হেলান দিলেন। রওশন আরা কথাই উনি ফেলতে পারেন না। বাবা মারা যাওয়ার পর থেকে মাকে অনেক আগলে রাখেন 3 ভাই। মমকে যদি পছন্দ হয়ে যায় তবে কেউ না করবে না, সেটা জানা কথা। দুপুরের ব্রেক টাইম শুরু হয়ে গেছে, কিন্তু মম এখনো চেয়ার থেকে ওঠেনি। কাজ শেষ হচ্ছে না। খেতে যে যাবে সে সময়ও হয়তো পাবে না। ক্লান্তি আর খিদেই আপনি একটা নিঃশ্বাস বের হলো। ওর ডেস্কের সামনে কে এসে বলল, কিরে, কাজ করতে করতে হাঁপিয়ে গেলি নাকি? মম তাকিয়ে দেখলো আদ্রিতা ওর সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ও একটু অবাক হওয়ার সুরে বলল, তুই এখানে কি করে ঢুকলি কিভাবে? বাইরের মানুষ তো, আর তারা অ্যালাউ করে না। আরে ওকে ওকে বাবা, এত চাপ নেওয়ার কিছুই নেই। এখানে কেউ কিছুই আমাকে বলবে না। কেন? এটা আমার বড় চাচার কোম্পানি, তাই। এখন ওঠ। আগে বলিসনি তো। আমি কি জানতাম নাকি তুই আমার চাচার কোম্পানিতেই জব করছিস? যাই হোক, ভালো হয়েছে, এখন চল। কোথায়? আমার বাসায়। চাচাকে বলে ছুটি নিয়ে নিয়েছি তোর জন্য। আমার অনেক কাজ। ধুর, চল তো। কাজ আমি ভাইয়াকে পরে কমিয়ে দিতে বলবো। ভাইয়া? মিনহাজ আমার বড় ভাই। এখন চল। আদ্রিতা ওর ব্যাগ গুছিয়ে হাত ধরে হাঁটা দিল। মমকে বেগ পেতে হচ্ছে। ও কিছু বলার আগেই ওকে নিয়ে অফিসের বাইরে চলে এলো। গাড়ির দরজা খুলে ওকে ঢুকতে ইশারা করে নিজেও উঠে বসলো। গন্তব্য আদ্রিতাদের বাড়ি। আদ্রিতা মমকে নিয়ে বাড়িতে ঢুকতেই একই রকম দেখতে দুটো মেয়ে ওদের দিকে দৌড়ে এলো। মম একটু চমকে উঠে ওদের দিকে তাকিয়ে রইল। মেয়ে দুটো একই সাথে কথা বলল, আমি অনিমা, ও নীলিমা। তোমার নাম? মম আদ্রিতার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কোনটাকে? আদ্রিতা একটা মিষ্টি হাসি দিয়ে কেটে পড়ল। মম কিছু বলতে গিয়েও পারল না। একটা নকল হাসি দিয়ে বলল, ফারিয়া আফরিন মম। দুজনেই আবারও একসাথে বলো, মম আপু। বলো তো, কে অনি আর কে নীলি? না বলতে পারলে কিন্তু ফেল। মম দুজনের দিকেই তাকিয়ে কনফিউজড হয়ে গেল। সে এমনিতেও জানে না কে অনিমা কে নীলিমা। পাশ ফেল তো পরের কথা, কিন্তু উত্তর না দিলে এভাবে দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখবে মনে হচ্ছে। মম আন্দাজে বলো, তুমি অনিমা আর তুমি নীলিমা। দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ দৌড় দিতে দিতে বলো, তুমি পাস, তুমি পাস। মম বুঝলো না কিসের পাস। ওরা চলে যেতেই আদ্রিতা আবারও আবির্ভাব হলো। এবার একলা না, কোলে প্রিয়ন্তও আছে। হাত বাড়াতেই মমর কোলে চলে এলো। বাবা, কোল বাছা মেয়ে আমার, তোর সাথে তো একদিনেই ভাব হয়ে গেছে। আগে তুই বল, তুই এভাবে চোরের মতো পালিয়ে গেলি কেন? আমার দুইটা বোন ফাজিলের হাড্ডি। যারে সামনে পায় তারেই খালি প্রশ্ন করে কে অনেক কে নিলি। না পারলে এমন শাকচুন্নির মতো হাসি দেয়। তুই কেমনে পারলি? আন্দাজে বলে দিয়েছি। আচ্ছা, কি পাশ করার কথা বলছিল? পরে জানবি। চল, সবার সাথে পরিচয় করিয়ে দেই। ওরা রান্নাঘরে গেল। সেখানে মা চাচিরা রান্নার কাজ করছে। ওকে দেখে এগিয়ে এলেন। মম সবাইকে সালাম দিল। এ কথায় ও কথায় সবাই বুঝে নিলেন মম বেশ ভালোই রান্না পারে। বসার ঘরে আসতে আসতে আদ্রিতা বলল, অনি আর নীলি আমার ছোট চাচির মেয়ে। ক্লাস 8-এ পড়ে দুজন। একটু আগে বোধহয় স্কুল থেকে এসেছে। আমার ছোট চাচা ইঞ্জিনিয়ার, উনি নিজের কাজে ব্যস্ত। আমার বড় চাচা, মানে যার কোম্পানিতে তুই কাজ করছিস, তার 2 ছেলে মেয়ে। আমার ভাইটা কোম্পানির এমডি হিসাবে আছে। যদিও ওর ব্যবসার প্রতি ইন্টারেস্ট কম, তবুও চাচারা অবাধ্য হতে পারে না, তাই কাজ করছে। আর বোন ঋতু কলেজ থেকে আসেনি মেবি। আর আমার বোন নিকন কার্ডিওলজিস্ট। আর আব্বুর পথ অনুসরণ করেছে বোনটা। আব্বু নিকন দুজনেই এখন হসপিটালে মেবি। বাসায় আসতে আসতে রাত। আর আমার আপন ভাইকে তো চিনিস, মিনু ভাই বলে যে সবাইকে জানে। উনি তোর আপন ভাই? হুম, আমার বড় ভাই। আর সোফায় রওশনারা বসে ওদের দেখছিলেন। চোখ পড়তেই কাছে ডেকে বলেন, এদিকে আয় তো দিদি ভাই। মম গিয়ে সোফায় বসলো। আদ্রিতা অষ্টমে যাওয়ার বাহানা দিয়ে
আবারও কেটে পড়ল। রওশন আরা মমকে বলেন, দিদি ভাই, পান বানাতে পারিস? মম হেসে বলল, পারি। তিনি পেছনে ইশারা করে বলেন, দেখো তো, ওই যে ছোট টেবিলটার উপরে পানের বাটা আসছে কিনা, থাকলে নিয়ে আয় তো। মম গিয়ে নিয়ে এসে বসে পড়ল। বানা দেখি একটা পান, খুব খেতে ইচ্ছে করছে। মম পান বানাতে লাগলো। তিনি কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, আগে কখনো বানিয়েছিস? মম হালকা হেসে বলল, দাদু থাকতে কয়েকবার বানিয়েছিলাম। প্রায়ই দেখতাম দাদু নিজে পান বানিয়ে খেত। বানানোর সময় তাকিয়ে থাকতাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে দাদু শিখিয়ে দিয়েছিল, তখন বানিয়েছিলাম। তারপর অনেকবার বানিয়ে দিয়েছিলাম। দাদু মারা গেছে আজ 10-12 বছর। আহা গো, কে কে আছে তোমার? আম্মু নেই, ছোটবেলায় মারা গেছে। দাদুর কাছেই মানুষ হয়েছি। দাদু মারা যাওয়ার পর মাধুরী খালা আমার দেখাশোনা করত। আব্বু তো কাজে বাইরে থাকতেন সারাদিন, রাতের সময়টুকু দেখা হতো। ছুটির দিনে ঘুরতে নিয়ে যেত আমাকে আব্বু। দাদু তোমার পান বলেই মম থেমে গেল। ভুলে মুখ ফসকে দাদু শব্দটা বেরিয়ে গেছে। রওশনারা হেসে বলেন, দে দিদি ভাই, তোর মুখে দাদু ডাকটা শুনে মনটা ভরে গেল। পুরানো মানুষ থেকে দিদুন শুনতে শুনতে কান পচে গেছে, তাই না দিদুন? দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। রওশন আরার কাছে এসে বলল, তাহলে এবার থেকে ফোকলা বুড়ি ডাকবো, ভালো লাগবে শুনতে? তিনি হাসলেন। ঋতু মমের দিকে তাকিয়ে বলল, তুমি ছবির থেকে আসলেই অনেক সুইট দেখতে। শুনে মম অপ্রস্তুত হয়ে গেল। ঋতু পানি নিতে নিতে বলল, আমার থেকে তুমি একটা পয়েন্ট পেয়ে গেলে। রওশন আরারও মাথার উপর নিচ দুলিয়ে বলল, আমারও পছন্দ হয়ে গেছে দিদি ভাই। আমাকে এভাবে প্রতিদিন পান বানিয়ে খাওয়াতে হবে কিন্তু। মম আগা মাথা কিছুই বুঝলো না। এদিকে সবাই খাবার টেবিলে এনে রাখতে লাগলো। 2:30 বাজতে চলল। ফেরদৌসি তাড়া দিয়ে বলল, ঋতু, চট করে গোসল সেরে আয়। যাই, তোমার সাথে আরো কথা হবে, ঠিক আছে? ঋতু চলে গেল। মম কি করবে বুঝতে পারল না। সব মিলিয়ে কেমন যেন অদ্ভুত লাগছে। দুপুরের খাওয়াটা এখানেই হলো। খাওয়া শেষে তুলির সাথে কথা হলো। বেশ মিশুকে, ওর সাথে চট করে মিশে গেল। এ কথায় ও কথায় অনেক গল্প হলো। নাবিলও মমের পেছনে পেছনে ঘুরলো যতক্ষণ ছিল। কেউ ছাড়তেই চাইছিল না। সন্ধ্যার আগে আগে কোনো মতে কাজের বাহানা দিয়ে বেরিয়ে এসে হাঁপ ছাড়লো। বাইরে এসে হঠাৎ মনে পড়লো আলিফকে দেখতে পায়নি আজ। হয়তো বাড়িতে নেই, থাকলে খাবার টেবিলে হলেও দেখা পেত। ভালোই হয়েছে, যা অস্বস্তির মধ্যে দিয়ে গেছে এই কয়েকটা ঘন্টা, ও থাকলে অতিষ্ঠ হয়ে যেত। মম গেট দিয়ে বেরিয়ে যেতেই একটা কালো গাড়ি ঢুকলো। বাড়ির সবাই আলোচনা করছে মমকে নিয়ে, কার কেমন লেগেছে। সবাই সবার কথা শুনে বুঝতে পারলো সবারই ওকে পছন্দ হয়েছে। ফেরদৌসি একটু সংকোচ করে বলেন, ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে? রওশনারা তার কথা উড়িয়ে দিয়ে বলেন, আমাদের মেয়ে লাগবে, আমরা ওর সাথে থাকবো। লোক তো আর থাকবে না, তাহলে ওদের কথা শুনে এমন ভালো মেয়ে হাতছাড়া করব কেন? এখন কথা হলো দাদু ভাইয়ের পছন্দ হয় কিনা। কে দাদুমণি? সবাই তাকিয়ে দেখলো রিয়ান এসেছে, সাথে আলিফ। আদ্রিতা জিজ্ঞাসা করলো, তোর না কাল আসার কথা? রিয়ান ঘড়ি খুলতে খুলতে সোফায় বসে বলল, কাজ শেষ, ফ্লাইট পেলাম তাই চলে এলাম। তাই এত কি নিয়ে বৈঠক বসালে এই সন্ধ্যাবেলা? ঋতু দৌড়ে এসেলো, বলল, ভাইয়া আর একটু আগে আসতি, কি যে মিস করলি। তুলি ভাবি এক গ্লাস পানি এগিয়ে দিল। ও গ্লাসটা নিয়ে বলল, কি মিস করলাম? তোর বউকে। শুনে রিয়ানের নাকে মুখে পানি উঠে কাশতে লাগলো। ফেরদৌসি এসে হালকা করে ওর পিঠে চাপড় দিতে দিতে ঋতুকে বলেন, এখন এসব কথা না বললেই নয়। ছেলেটা মাত্রই এলো জার্নি করে। কাশি থামাবার পর রিয়ানকে বলেন, যা ফ্রেশ হয়ে আয়। ফুলি সবার নাস্তা আনলো। সবাই নাস্তা করতে করতে আলোচনা করতে লাগলো মমকে কে কত দোষ দিল, কার কোনো জিনিস ভালো লাগলো। রিয়ানের মাথায় কিছুই ঢুকছে না। কিছু বুঝতে না পেরে ও উঠে ফ্রেশ হতে চলে গেল। আলিফও কিছু বুঝতে পারছে না কাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাই আদ্রিতাকে আলোচনার বিষয়বস্তু জিজ্ঞাসা করতেই বলল, ও তোমাকে কিছু তো বলাই হয়নি, কালকে তো ছিলে না। আমি কালকে একটা প্রস্তাব দিয়েছিলাম রিয়ানের বিয়ে নিয়ে। তাই নাকি? তাহলে তো মিস করে গেলাম।
কালকে হঠাৎ এত মাথা ব্যথা করলো? তাই তো প্রস্তাব দিলে শালাবাবুর বিয়ে নিয়ে, তাই না? আমার ফ্রেন্ড মমকে দেখেছো না? ওকে আমার ভাইয়ের বউ করার জন্য প্রস্তাব দিয়েছি। সবাই দেখতে চেয়েছিল, তাই নিয়ে এসেছিলাম ওকে। সেটা নিয়েই এখন আলোচনা চলছে। মমর কথা শুনে আলিফের মুখের হাসিটা উধাও হয়ে গেল। কালকে রাতে মাথা ব্যথায় ওঠায় রুমে চলে গিয়েছিল। রিয়ান ফোন দিয়ে বলেছিল ওকে গিয়ে রিসিভ করতে, কাউকে যেন না বলে। তাই দুপুরের আগে বেরিয়ে গিয়েছিল রিয়ানকে আনতে। বাড়িতে থাকতেও এই ব্যাপারে ঘুণ অক্ষরে ও টের পায়নি। আর এত কিছু হয়ে গেল। সবার কথা শুনে যা বোঝা গেল, মমকে সবারই খুব বেশি পছন্দ হয়েছে। কিন্তু আলিফের ভেতরে অশান্তির ঝড় আরো বেড়ে গেল। নাস্তা না করেই রুমের দিকে হাঁটা দিল। যেহেতু অফিস থেকে ছুটি দিয়েছে, তাহলে আর এই সন্ধ্যাবেলা ওখানে গিয়ে কোনো কাজ নেই। মম সোজা বাসায় চলে গেল। দরজা খুলে বর্ষা বলল, কি রে, আজ এত তাড়াতাড়ি? মম ঢুকে সোফায় হেলান দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল। বৃষ্টি হেসে বলল, কিছু হয়েছে নাকি? এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু না, ক্লান্ত লাগছে। আজকে জানলাম আমার ফ্রেন্ডের চাচার কোম্পানিতে কাজ করছি। বর্ষা এক গ্লাস পানি এনে বলল, কে? আদ্রিতা? মম পানি খেয়ে বলল, আজকে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি আসতে পেরেছি। নিনিটা এসে পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। ওকে কোলে নিয়ে রুমে এনে দিল। ফ্রেশ হয়ে নিনিকে জড়িয়ে ধরে ঘুম দিল। বিড়ালটাও মালিকের মতিগতি বুঝতে পেরে আরাম করে চোখটা বন্ধ করে ফেলল। অফিসে গিয়ে মমর মেজাজ খারাপ হয়ে গেল। 10টা মোটা ফাইল ওর টেবিলের ওপরে। ব্যাগটা চেয়ারে আটকে রেখেই ফাইল খুলে বসলো। আজকে কখন কাজ শেষ হয় কে জানে। 2 ঘন্টা পর একটা ফাইল শেষ করে আরেকটা নিতেই ফারিজা বাঁকা হাসি দিয়ে ওর সামনে দিয়ে যেতে লাগলো। তৌসিফা ওকে পাশ থেকে ডেকে ফিসফিস করে বলল, তোর সাথে কি ফারিজার কোনো সমস্যা হয়েছে? মম ফাইল দেখতে দেখতে বলল, অযথা আমার সাথে ঝামেলা করলো, কি করা যাবে? এই মেয়ে নিয়ে 2টো মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে কাজ ছেড়ে দিতে বাধ্য করেছে, সবাই জানে, কিন্তু কেউ ভয়ে মুখ খোলে না। তৌসিফার কথা শেষ হতেই প্লাবন এসে বলল, মম, তোমার বড় স্যার ডাকছেন। মম আর তৌসিফা একে অপরের দিকে তাকালো। মম দরজায় নক করে বলল, আসবো স্যার? ভেতর থেকে পারমিশন পেয়ে ঢুকলো। এই 1 সপ্তাহে কখনো রাকিব হাসান ডাকেননি। যত কাজ করেছে হয় মিনহাস দিয়েছে, না হয় অন্য কেউ দিয়ে গেছে। এই প্রথম তার সাথে সরাসরি কথা হবে। রাকিব হাসান রিয়ানকে কাজের দায়িত্ব দিয়েছেন, 1 বছর হবে। ছেলে কাজের যোগ্য হয়ে যাওয়ায় তার উপরে ভার দিয়েছেন। তবুও মাঝে মধ্যে রিয়ান উপস্থিত না থাকলে বা বড় কোনো ডিল আসলে তিনিই সামলান। এখনও তাই। গতকাল মাত্রই রিয়ান এসেছে বিদেশ থেকে। ভেবেছিল বাসায় বসে ক্রিকেট ম্যাচটা দেখবে, কিন্তু ফেরদৌসী তাকে পাঠিয়ে দিলেন জোর করে। বিয়ের ব্যাপারে সবাই বেশ উত্তেজিত, তাই রিয়ানের সাথে সবাই কথা বলতে চায়। অনেকটা বিয়ের কারণ দেখিয়ে পাঠিয়ে দিলেন রাকিবকে অফিসে। এটা তারা বুঝতে অসুবিধা হয়নি। তাছাড়াও তারও মমকে দেখার দরকার। সবাই কেমন মেয়ে ছেলের জন্য পছন্দ করেছে, গতকালকে দেখতে পারেননি অফিসে থাকার কারণে। যেহেতু মম তারই কোম্পানিতে জব করে, এক সুতোয় যাচাই করে নেওয়াও যাবে মম কেমন, তার কাজ কেমন। তাই আর ফেরদৌসী অফিসে আসার করার জন্য জোরাজুরি করতে না করেনি। এমনিতেই ভালো জেনেছে খোঁজ খবর নিয়ে। কাজে পটু, এখন তিনি দেখতে চান কতটা কাজে পটু এবং কতটুকু ভার সে নিতে পারে। মম ঢুকতেই এবার আগাগোড়া দেখলেন তিনি। বেশ ছিমছাম একটা সাধারণ হালকা নীল রঙের সালোয়ার পরে আছে, মাথায় খোপা করা, হাতে একটা ঘড়ি পরে আছে। বোঝা যাচ্ছে বেশ পুরানো হয়েছে। গলার আইডি কার্ডটা ঝুলছে। ওকে দেখে রাকিব হাসানের ভালোই পছন্দ হলো। তিনি বলেন, এখানে 9টা ইম্পর্টেন্ট ফাইল রয়েছে, কালকের মধ্যে লাগবে। সবকিছু চেক করে কালকে রিপোর্ট জানাবে। মম কিছু বলতে পারল না। এক মুহূর্ত তাকিয়ে থেকে ফাইল নিয়ে বেরিয়ে এলো। বেশ ভারী ফাইলগুলো, সামলাতে হিমশিম খাচ্ছে। টেবিলে যাওয়ার আগেই একটা ফাইল পড়ে গেল। ও কি করবে বুঝতে পারল না। ফাইলটা নিতে গেলে আরো ফাইল পড়ে যাবে, আবার রেখেও যেতে পারছে না। ওর ভাবনার মাঝেই রাসেল এসে ফাইলটা তুলে দিয়ে বলল,
বেশ ভারী মনে হচ্ছে, আমাকে দাও। রাসেল মমর থেকে অনেক সিনিয়র, দুই একবার দেখেছিল, কিন্তু কথা হয়নি। ও না চাইতেও রাসেল জোর করে ফাইলগুলো নিয়ে নিল। নেওয়ার সময় সে মমর হাতের উপরে হাত রেখে ফাইলগুলো নিল। ওর খেয়াল হতেই দ্রুত হাতটা সরিয়ে নিল ফাইল থেকে। রাসেল একটা মিষ্টি হাসি দিয়ে ওর টেবিলের দিকে এগিয়ে গেল। ফাইল নিয়ে মমর টেবিলে রাখতেই বুঝতে পারল সে ওর টেবিলের অবস্থান জানে। টেবিল দেখে বলল, বাব্বা, কত ফাইল জমেছে তোমার টেবিলে, আমি কি কিছু করে দেব? মম ভদ্রভাবে বলল, আমি পারবো, সমস্যা নেই। রাসেল ওর কাঁধে হাত রেখে বলল, গুড, তোমার মতো অ্যাক্টিভ নিউ মেম্বারই দরকার, বলেই একটা হাসি দিয়ে চলে গেল। রাসেলের স্পর্শ মোটেও ভালো লাগেনি মমর। কাঁধটা কেমন যেন চেপে ধরছিল। কথা বলার সময় তার চোখও মমর শরীরের বিভিন্ন জায়গায় ঘুরছিল। এর থেকে দূরে থাকতে হবে ভাবতে ভাবতেই কাজে বসে পড়ল। মোট 19টা ফাইল নিয়ে হিমশিম খাচ্ছে। এক একটা ফাইল মোটা, হাজার একটা হিসেব নিকেশ। মম পাগলের মতো কাজ করছে। দুপুরের খাবারটাও স্কিপ করলো কাজের জন্য। এর মধ্যে কয়েক ধাপ কফি খেয়ে পেট ভর্তি করে ফেলেছে। আরেক কাপ কফি নিতে গিয়ে ফারিজার মুখোমুখি হয়ে গেল। মেয়েটার মুখ দেখলেই রাগে ফেটে পড়তে ইচ্ছে হয়। মম কফি মেকারে কফি বানাতে দিতেই সে বলে উঠল, কেমন আছেন মিস মম? ভালো। শুনলাম আপনি অনেক কাজের মেয়ে, চারিদিকে অনেক সুনাম ওড়াচ্ছে। সবাই আপনার জন্যই, আপনি না থাকলে এটা সম্ভব হতো না। ফারিজা তৈরি হয়ে যাওয়াই মম কফির কাপটা হাতে নিয়ে বলল, তাই নাকি? তা কিভাবে? মম হেসে বলল, আপনি ওই দিন অপমান না করলে আমার জেদ চাপতো না, আর আমিও কঠোর পরিশ্রম করার শক্তি পেতাম না। এক কাজ করবেন, আমাকে আপনার একটা ছবি বাঁধাই করে দিবেন। আপনার চাঁদ মুখ দেখলে আমার কাজের স্পৃহা জন্মাবে, নতুন উদ্যমে কাজ করতে পারবো। বাই দ্য ওয়ে, কফিটা আমার ছিল। বলেই ফারিজার হাত থেকে কফির কাপটা নিয়ে চলে গেল। ও অপমানের রাগে আনমনেই দাঁড়িয়ে থেকে মমর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কফি নিয়ে বসতেই তৌসিফা ওকে বলল, ফের কফি? মম দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো, দুপুরে লাঞ্চ করতে পারিনি, ক্লান্তিতে চোখ বুজে আসে, তাই কফিটাই এখন সঙ্গে। তৌসিফা কম্পিউটারে কাজ করতে করতে বলল, তুমি তো তাও কফি খেয়ে ঘুম তাড়াতে পারছো, আমার তো উল্টোটা হয়। কোথায় কফি, কোথায় কি! এক মগ কফি খাওয়ার 10 মিনিট পর দেখবে বিছানায় আরাম করে ঘুম দিচ্ছি। মম হাসলো। ফাইলের দিকে মনোযোগ দিতে দিতে বলল, আচ্ছা, আমাদের কোম্পানির মালিকের বয়স হয়েছে আর বিবাহিত, তাই না? তুমি কার কথা বলছো, বড় স্যার? তাহলে মিস ফারিজা কি করে তার হবু বউ হয়? তৌসিফা ভীষণ খেল। সে এমন ভাবে তাকালো যেন মমর মাথা খারাপ হয়ে গেছে। ও অবিশ্বাসের সুরে বলল, তোমাকে এ কথা কে বলল? মম কম্পিউটারের আর ফাইলের হিসাব মিলাতে মিলাতে বলল, সে নিজে বলেছে সে নাকি রিয়ান স্যারের হবু বউ। তৌসিফা কথাটা শুনে হেসে বলল, তাই বলো, তুমি ছোট স্যারের কথা বলছো? ওয়েট, কি বলে হবু বউ? কে? মিস ফারিজা? আমি তো জানি সে স্যারের কোনো এক কালের বান্ধবী ছিল, হবু বউ হলো কখন? আমি কি করে বলবো? আচ্ছা, ছোট স্যার আর বড় স্যার মানে কি? তুমি জানো না, বড় স্যার মানে রাকিব হাসান, যিনি তোমাকে ডেকেছেন, আর ছোট স্যার মানে রিয়ান হাসান, তার ছেলে, যে বর্তমানে কোম্পানির দায়িত্বে আছে। ছোট স্যার শুনলাম একটা ডিল করার জন্য সিঙ্গাপুর গেছেন 1 সপ্তাহের জন্য। ও আচ্ছা, আমি তো ভাবলাম। মম একটা হাসি দিল। কি বেকুয়ের মতোই না ভাবনা তার, ভাবতেই নিজেকে হাস্যকর লাগলো। তৌসিফা হঠাৎ মমর কাছে এসে ফিসফিস করে বলল, আমি শুনেছি মিস ফারিজা নাকি রিয়ান স্যারের ওপরে ক্রাশ, তাই এই কোম্পানিতে যত সুন্দরী মেয়ে আছে সবার পিছে পড়ে থাকে তাদের বের করার জন্য। যদি তার ব্যাঙের মতো চেহারা ফেলে অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে। তৌসিফা এমনভাবে হাসলো যেন সে একটা মজার কৌতুক ফলেছে। মম নকল হাসি দিয়ে কাজে মন দিল। মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, যদি তৌসিফার কথা সত্যি হয় তবে সে মমর পেছনে কেন পড়ল? রিয়ান বসে আছে ওর রুমে বেশ বিরক্ত নিয়ে। দুপুরের খাবারটা খেয়ে মাত্র শান্তিতে আরাম করতে এসেছিল। ভাই বোনগুলো তাও দিচ্ছে না, এসেই বানরের মতো ক্যাচ ক্যাচ করছে। 2 মিনিটের মাথায় ধরে গেল ওর, কিন্তু কিছুই বলতে পারছে না। ওরা নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে।
সারমর্ম হিসাবে বুঝলো কারোর বিয়ে নিয়ে কথা হচ্ছে। তাদের সলা পরামর্শ শেষ হওয়ার পরই সবাই একসাথে রিয়ানের দিকে ঘুরে বসলো। ও হতভম্বের মতো সবার দিকে তাকিয়ে বলল, কি? রীতি বলল, তোর বিয়ে। রিয়ান অবিশ্বাসের সাথে বলল, দেখ ঋতু, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, ফাজলামও ভালো লাগছে না। ফাজলামি কোথায় করলাম? ফেরদৌসী রুমে ঢুকলেন। মায়ের কথা শুনে রিয়ান বলল, জানা নেই শোনা নেই, হুট করেই বলছো আমার বিয়ে? নাহার চাচি বলেন, তো দেখে নে, তোদের কোম্পানিতেই তো কাজ করে, আমাদের সবারই ভালো লেগেছে। মানে কি? কার কথা বলছো? অনি বলল, তোমার হবু বউ। আমার তো খুব ভালো লেগেছে, কত কিউট দেখতে। তা সারাটা সময় হেসে হেসে কথা বলছিল। নীলিও ওর সাথে তাল মিলালো। লিয়ান বলল, তা বলে হুট করে বিয়ের কথা বলবে? রওশনারা ওর সোফায় বসে পান চিবোতেছিলেন। ওর কথা শুনে বলেন, দাদু ভাই, আমার ওই নাত বইটাই চাই, এনে দিবি না? আদিত্যা রিয়ানের কানে কানে বলল, তোর কোটের সন্ধান পাওয়া গেছে? রিয়ান আবার অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে বলল, কোথায়? নিক্কণ দাদির পাশে বসে বলল, কোটের কথা বলছিস তো? তোর হবু বউয়ের কাছেই পাওয়া গেছে। কি? হবু বউ? হবু বউ হবু বউ করছো? তোমরা কি পাগল হয়ে গেছো? এক কোট দিয়ে মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। রিয়ান রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল, গিয়ে বসলো বারান্দায়। তুলি ভাবি ওর রুমের দিকে যাচ্ছিল, ওকে বারান্দায় দেখে এসে বলল, কি গো ভাই, এখানে যে? রিয়ান একটু নরম হয়ে বলল, সবাই কি শুরু করলে বলো তো ভাবি? বিয়ে বিয়ে করে মাথাটা খাচ্ছে। ওই দিনের পর থেকে কথা নেই বার্তা নেই, বলছে বিয়ে। এভাবে হুট করে হয় কি সব কিছু? তুলি ভাবি ওর পাশে চেয়ারটা টেনে বসে বলল, ভাই, বিয়ে তো হয়ে যাচ্ছে না, আমরা মেয়েকে দেখছি শুধু, কথাবার্তা কিছুই হয়নি। তোমার পছন্দ হলে তারপর কথা বলবো। তা ভাই, তোমার কি পছন্দ আছে? তুলি ভাবির এমন প্রশ্নে হঠাৎ ও প্যান্টের পকেটে হাত দিল। কেন যেন দুলটা সবসময় ওর সাথে নিয়েই ঘোরে। উত্তরে ও না বলে, তাহলে আর কি, দেখে নাও। সবাই সত্যি পছন্দ করেছে ওকে। ভাবি উঠে গেলেন। রিয়ান চুপ করে বসে রইল, হাতে দুলটা স্পর্শ পাচ্ছে। ও দুলটা বের করে দেখতে লাগলো। দুলের মালিককে পাওয়া গেল, তার সাথে বিয়ে দেওয়ার জন্য। সবাই উঠে পড়ে লাগলো। ভেতরে কেমন মিশ্র অনুভূতি হচ্ছে। রাগকে ছাপিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। এটার নাম কি মায়া? রাতে রওশন আরার ঘর থেকে রিয়ানের ডাক পড়ল। ওর পিছু পিছু সবাই আসতে চেয়েছিল, কিন্তু রওশন আরা না করে দিলেন। তিনি রিয়ানের সাথে একলা কথা বলতে চান। তার ইশারায় ঢুকেই ও দরজা মেরে দিল। ভাই বোন সবগুলো দরজায় কান পাতল, পাশে কিছু মিস করে যায়। আয় দাদু ভাই, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নে। রিয়ান ভালো বাচ্চার মতো করে তার কোলে শুয়ে বলল, কতদিন যেন তোর কোলে শুই না দিদুন, খুব মিস করি। তোমার আর আম্মুর কোলে কি যে শান্তি। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কেমন গেল এই কয়দিন দাদু ভাই? ও আরামে চোখ বুজে বলল, একটু পরিশ্রম তো হয়েছে, সকাল বিকাল শুধু মিটিং আর মিটিং। তিনি হেসে বলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করছিস? এত শুকনো লাগছে। কি যে বলো তুমি, সকালে ব্রেকফাস্ট, দুপুরবেলা খাবার, তার সাথে নাস্তা তো আছেই। খেয়ে দে ভুঁড়ি বেড়ে গেছে। তাহলে তো আমার দাদুভাই ভুঁড়িওয়ালা হয়ে গেছে। ঠিক বলেছ দিদি, জিম করে এই ভুঁড়ি কমাতে হবে। তা কমাস। দাদুভাই, একটা কথা বলবো? বলো। তার আগে মাথাটা টিপে দাও তো, খুব ধরেছে। রওশনারা মাথা টিপতে টিপতে বলেন, আমি চলে গেলে কে মাথা টিপে দেবে শুনি? রিয়ান চোখটা বন্ধ করেছিল। সেভাবেই বলো, তুমি কোথায় যাবা শুনি? তোমাকে কোথাও যেতে দিব না। তিনি হেসে বলেন, তা কি করে হয়, আমার সময় তো বেশি দিন নেই। রিয়ান বাধা দিয়ে বলল, দূর, এসব বলার জন্য রেখেছো? না রে, একটা অনুরোধ করার জন্য। আমার একটা কথা রাখবি? কি বলো তো? আমার মম মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে রে দাদু ভাই। আমার মন বলছে ওকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। তুই শুধু অনুমতি দে। যদি দেখার পর তোর পছন্দ না হয় তাহলে বাদ। দিদুন, তুমিও? ওকে, দেখো তোমরা, আমাদের তো দেখা হয়ে গেছে। তুই যেহেতু রাজি, তাহলে কালই প্রস্তাব দেব, তারপর তুই দেখে নিবি। রিয়ান কিছুই বলল না, চুপ করে শুয়ে রইল রওশন আরার কোলে। আর যাই হোক,
দুলের মালিককে দেখার কৌতূহল হচ্ছে খুব। কেন এই দুল ওকে এত টানছে জানা দরকার। বিয়ে হোক না হোক, দুলটা দেওয়ার জন্য হলেও ওকে দেখা করতে হবে। বাসায় ফিরতে ফিরতে 10:30টার ওপরে বাজলো। শরীর এত ক্লান্ত লাগছে মমর যে ইচ্ছে করছিল না খেয়ে ঘুমিয়ে পড়তে। কলিং বেল বাজাতেই মাধুরী খালা দরজা খুলে দিলেন। ও রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো খালা টেবিলে খাবার দিচ্ছেন। মম বসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সবাই খেয়েছে? হ। আব্বু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লো মনে হচ্ছে। আগে তো 11টা পর্যন্ত খেলা দেখে তারপর ঘুমাতো। হ, শরীরটা একটু ভালো মনে হয়। বুকে নাকি হালকা ব্যথা করতেছিল। ওষুধ খেয়েছে? আমি নিজে দিছি আজকা। ভালো করেছো। আব্বুর প্রেশারটা কদিন ধরে বেশি আপ ডাউন করছে, ডাক্তার দেখাতে হবে। মাধুরী খালাও একমত হলেন। মম খাওয়া দাওয়া সেরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। নিনিটা পাশে বসে ম্যাও ম্যাও করছে। ও হাত দিয়ে মাথায় আদর করতে লাগলো। ভাবছে আগামী শুক্রবার রাইহান সাহেবকে ডাক্তার দেখাবে। কেন এমন হচ্ছে জানা দরকার। সকালবেলা রাইহান সাহেবের ফোনে একটা কল এলো। তিনি ধরতেই অপার পাশ থেকে একটি পুরুষালী কণ্ঠ বলে উঠলেন, মিস্টার রাইহান বলছেন? তিনি প্রতি উত্তরে হ্যাঁ বলতেই অপরজন বলেন, আমি রাকিব হাসান বলছি। মম যে কোম্পানিতে, আমি সেখানকার এমডি। ও আচ্ছা, মমকে খুঁজছেন? ও এই মাত্রই তো বেরিয়ে গেল। না, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি বলুন। মম অফিসে ঢুকে প্রথমে ফাইল নিয়ে রাকিব হাসানের রুমে গেল। কাল অনেকক্ষণ একটানা কাজ করে ফাইলগুলো শেষ করেছে। এগুলো গুরুত্বপূর্ণ দেখে আগে 9টা ফাইল দেখে রিপোর্ট টাইম করে নিয়েছে। এখনো আরো ফাইল বাকি, আজ শেষ করতে হবে। হয়তো শেষ করতে করতে আরো ফাইল জমা হবে। কাজের শেষ নেই। নক করতেই রাকিব হাসান প্রবেশের অনুমতি দিলেন। ঢুকে ও বলল, স্যার, রিপোর্ট আর ফাইলগুলো। তিনি কম্পিউটারে কাজ করতে করতে বলেন, ওই সেলফের জায়গা মতো রাখো। মম সেলফের সামনে গিয়ে খুঁজে খুঁজে জায়গা মতো রাখতে লাগলো আর হামি দিতে লাগলো। কালকে নিনি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। রাত 3টার সময় এসে ওকে জ্বালাতন করছিল খেলার জন্য। বাধ্য হয়ে 1 ঘন্টা খেলে আবার ঘুম। 7টায় আবার নিনির অত্যাচারে ঘুম থেকে উঠে যেতে হয়েছে। এখনো বেশ ঘুম পাচ্ছে। রুম থেকে বের হয়ে সোজা কফি আনতে চলে যায়। মম চলে যেতেই লাগলো। রাকিব হাসান ডেকে বলেন, তোমার আজকে দুপুর থেকে ছুটি। কিসের ছুটি স্যার? তোমার বাবা আমার কাছে ছুটি চেয়েছেন তোমার জন্য। আচ্ছা। কি বলবে বুঝে না পেয়ে মম বেরিয়ে এলো। হঠাৎ রাইহান সাহেব ওর জন্য ছুটি চাইলেন কেন, বুঝতে পারছে না কিছুই। ভাবতে ভাবতে কফি বানিয়ে নিজের জায়গায় এসে দেখলো রাসেল ওর টেবিলের দিকে কেমন বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। এটা ওটা দেখছে। ওকে খেয়াল হতেই বলল, তোমার তো দেখি এখনো কাজ শেষ হয়নি। কতগুলো ফাইল এখনো বাকি। মম কফির কাপটা রেখে বলল, জি স্যারেরগুলো শেষ। জি। রাসেল ওর পিঠের মাঝ বরাবর চাপ্পড় দিতে দিতে বলল, গুড গুড, এগুলো তাড়াতাড়ি শেষ করো, দেখবে স্যার খুব খুশি হবে। তাই 1 কাপ কফি খাবে? চলো তোমাকে খাওয়াবো। মম ওর কফি দেখিয়ে বলল, আমি কফি এনেছি। দেখেছো, আমি খেয়ালই করিনি। তাহলে দুপুরে একসাথে লাঞ্চ করব। কাছেই একটা হোটেল আছে। সরি, দুপুরে আমি বাসায় চলে যাব। স্যার ছুটি দিয়েছেন। সে আবার ওর কাঁধে হাত দিয়ে বলল, সমস্যা নেই, তাহলে অন্য একদিন হবে। মন খারাপ করো না, বলেই ওকে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। মন খারাপ তো দূরের কথা, মম ঘৃণায় গা গুলিয়ে উঠল। এই লোকটার আসলেই চরিত্র খারাপ। কথায় কথায় শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তৌসিফের কাছে শুনেছিল একটা মেয়েকে হ্যারেস করছিল খুব বাজেভাবে এক পার্টিতে। তারপর মেয়েটা অভিযোগ করতে গেলে রাসেল বুদ্ধি করে মেয়েটাকে চাকরি ছাড়তে বাধ্য করে। যত সব খারাপ লোকজনগুলো আমার পেছনে লাগা শুরু করেছে একসাথে। ভাবতে ভাবতে কাজে মন দিল। দুপুরে কাজ শেষ করে রওনা দিল বাসায়। মাথায় অনেক কিছু ঘুরছে। কিসের ছুটি নিল তা ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে গেল। নক করতে বললে বর্ষা দরজা খুলল। ওকে দেখে বলল, কিরে, আজও তাড়াতাড়ি এলি? ও জুতো রাখতে রাখতে বলল, আব্বু ফোন দিয়ে ছুটি নিয়েছে আমার জন্য। সিরিয়াস কিছু কি? বর্ষা ওকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, জানি না, আজ খালু অফিসে যায়নি দেখলাম, ফোন দিয়ে ছুটি নিয়েছেন হঠাৎ।
সকাল থেকে রুমের রকিং চেয়ারে বসে আছেন, পর্দা টানা, রুম একটা অন্ধকার। মম ফ্রেশ হয়ে রাইহান সাহেবের রুমে গেলেন। দরজা ভেজানো, আস্তে ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। ও গিয়ে পর্দা সরিয়ে দিতেই চারপাশে আলোয় ভরে গেল। রাইহান সাহেব চোখ মেলালেন, ওর দিকে এক পলক তাকিয়ে থেকে বলেন, এসেছিস? মম কাছে এসে হাঁটুর কাছে বসে বলল, তা তো এসেছি। তোমার কি হয়েছে? অফিসে যাওনি? শরীর খারাপ? রাইহান সাহেবের কোলে নিনি ঘুমাচ্ছে। তিনি নিনির গায়ে হাত বুলাতে বুলাতে বলেন, না, আমি ভালো আছি। তাহলে হঠাৎ আমার অফিস থেকে ছুটি চেয়ে নিলে? নিজেও ছুটি নিলে? তোর সাথে কিছু কথা বলতাম। কি এমন জরুরি কথা আব্বু যে অফিস থেকে ছুটি নিতে হলো? রাইহান সাহেব ইতস্ত করতে লাগলেন। নিনি জেগে উঠে মমর কোলে চলে এলো। মম ওকে আদর করতে করতে তার দিকে তাকালেন। তাকে অনেক নার্ভাস লাগছে। মম তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে আব্বু? কিছু বলবে? বলো, আমি শুনছি। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। মম চুপ করে থেকে বলল, কে দিয়েছে? তিনি একটু সাহস নিয়ে বলেন, তোর বান্ধবী আদ্রিতার বড় চাচা তোকে তার ছেলের জন্য চাইছেন। আব্বু, তুমি চাও আবার তোমার হিরে অযত্নে অবহেলায় হারিয়ে যাক? আমার বিশ্বাস তারা তোকে যত্নে রাখবে। আচ্ছা, তুই শুধু একবার দেখ, যদি পছন্দ না হয় তো বাদ দিস। আমাকে সময় দাও আব্বু। মম নিনিকে নিয়ে রাইহান সাহেবের রুম থেকে বেরিয়ে এসে মাথা ঝুলিয়ে বিছানায় শুয়ে পড়ল। নিনিটা চুপ করে ওর ঘাড়ের কাছে মুখ গুজে দিল। মন খারাপেও হেসে ফেলে বলল, নিনি সুড়সুড়ি লাগছে। তারপর কাছে নিয়ে একটা আদর দিয়ে বলল, এবার যদি বিয়ে হয় তাহলে তোকে নিয়েই যাব। কিন্তু বিয়েটা করছে কে? আমি করব না, এমনিতেই করব না। তার উপরে ওই খচ্চরটা আছে বাড়িতে। তাই না বল নিনি, ওই খচ্চরটা থাকলে তুই রাজি হতি? নিনি ম্যাও করে একবার বলল। মম নিঃশ্বাস ফেলে বলল, তুই একমাত্র আমার দুঃখ বুঝিস নিনি, আর কেউ বোঝে না। ও নিনিকে জড়িয়ে ধরে চোখ বুঝল। বৃষ্টির ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখলো রুমে আলো জ্বলছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছে বুঝতে পারল না। নিনিটাও নেই পাশে। বৃষ্টি বলল, ওঠ, নাস্তা করবি, দুপুরেও তো কিছু খাসনি। খাওয়ার কথা বলতেই ওর পেটটা কোকো শব্দ করে উঠল। ও উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বর্ষা টেবিলে নাস্তা বানাচ্ছে। মাধুরী খালা পাকোড়া ভাজি করছে। রান্নাঘর থেকে তেলের আওয়াজ আসছে। ও বসার রুমে আসতেই নিনিকে দেখতে পেল। কি নিয়ে যেন খেলা করছে। গিয়ে দেখলো একটা বল নিয়ে খেলছে। ওর সাথে খেলতে যাচ্ছিল। বৃষ্টি ওকে টেনে টেবিলে বসিয়ে বলল, আগে খেয়ে নে। ও বসে বলল, আব্বু কোথায়? মাধুরী খালা রান্নাঘর থেকে এসে বললেন, খালু তো রুমে শুয়ে আছেন, তুই খাইয়া নাও। আর মম চুপচাপ খেয়ে উঠে গেল। রাইহান সাহেব রুমে গিয়ে দেখলো তিনি মুখের উপরে হাত রেখে শুয়ে আছেন। কিছু বলবে বলবে করেও না বলে চলে এলো। এসে বর্ষাকে বলে, আপু, একটু আব্বুকে জিজ্ঞাসা করবে যে শরীর খারাপ লাগছে কিনা? তুই গিয়ে জিজ্ঞাসা কর, হঠাৎ আমাকে বলছিস? এমনি দেখো না কেন শুয়ে আছে, তা না হয় জিজ্ঞেস করব। তোর আর খালুর মধ্যে কিছু কি হয়েছে? না না, তাহলে দুজন এভাবে চুপ করে আছিস? আরে কিছু না, আমি রুমে যাচ্ছি। মম রুমে চলে এলো। ওর পেছনে পেছনে নিনিও এলো। ও নিনিকে কোলে নিয়ে বলল, নিনি, আমার সাথে কেন এমন হচ্ছে বলতো? বিয়ে করা তো এতই জরুরি? আব্বুটা কেমন যেন হয়ে গেছে নিনি। মম ওর গায়ে গাল ঘষতেও লাগলো। হঠাৎ মমর ফোনে কয়েকটা মেসেজ শব্দ হলো। ও তাকিয়ে দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে ওর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। মম নিনিকে রেখে ফোনটা হাতে নিল। এর মধ্যে 3-4টা মেসেজ চলে এসেছে। ও ওপেন করে দেখলো মেসেজ দিয়েছে, কেমন আছো, কি অবস্থা, সবাই ভালো আছে? মম মেসেজ করে জানতে চাইল, আপনি কে, আমি চিনি? মম বলল, আমি আলিফ। আমার নাম্বার পেয়েছেন কোথায়? আদ্রিতার ফোন থেকে। ও দিয়েছে না চুরি করে নিয়েছেন? মম, কেন মেসেজ দিচ্ছেন? আমাকে তো ঠকিয়েছেন, এখন কি বউকেও ঠকানোর ইচ্ছে হচ্ছে? মম, তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার ইচ্ছা নেই, প্লিজ একবার। আর বলবো না, শুধু একবার দেখা করো। মম কি ভেবে বলল, কালকে অফিসের লাঞ্চ আওয়ারে কথা বলবো, তবে 10 মিনিট। আলিফ তাতেই রাজি হয়ে বলল,
তাতেই হবে। মম একরাশ বিরক্ত নিয়ে ফোনটা লক করে বিছানায় ফেলে দিল। একে তো বিয়ের পেড়া, তার উপরে এই পেড়া, ভালো লাগছে না। রাতে খাওয়ার সময়ও রাইহান সাহেব আগে আগে খেয়ে শুয়ে পড়লেন। মমর ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। কালকে ছুটি নেওয়া যাবে না। সবে জয়েন করে পরপর 2 দিন ছুটি গেছে অফিসে। এভাবে ঘন ঘন ছুটি নিলে ব্যাপারটা খারাপ দেখা যায়। না হলে কালকে ছুটি নিয়ে ডাক্তার দেখিয়ে আনতো তাকে। কি সমস্যা হলো কে জানে। রাতে ঘুমানোর আগে রাইহান সাহেবের রুমে একবার চক্কর কেটে এলো। তাকে দেখে মনটা আপনি খারাপ হয়ে গেছে। আম্মুটা ছেড়ে চলে যাওয়ার পরই বাবাকে ছাড়া একটুও থাকতে চাইতে মন চায় না। আর আজ বাবাকে অসুস্থ দেখে আরো মন টানছে। তাকে ছেড়ে কি করে যাব। মম সিদ্ধান্ত নিয়ে নিল কালকে সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আজকে রাইহান সাহেব ঘুম থেকে উঠলেন না। মম জিজ্ঞাসা করতে মাধুরী খালা বলেন, আমি ডাকছিলাম, খালু কইল পরে উঠবে, তাই আমি আর কিছু কই নাই। ও নাস্তা করতে এসে দেখলো বর্ষা আর বৃষ্টি রেডি হয়েছে, খেতে এসেছে। ওদের দেখলে বলল, রেডি হয়ে কোথায় যাচ্ছ? বর্ষা নাস্তা করতে করতে বলল, তোমার ভাই না খেতে পেরে মরে যাচ্ছে, তাই যেতে হচ্ছে। মম খানিকটা হেসে বলল, কখন যাচ্ছ? এই তো খেয়ে 10 মিনিট পরই বের হয়ে যাব। আচ্ছা, সাবধানে যেও। হুম। দ্রুত নাস্তা শেষ করে তৈরি হয়ে নিল মম। ও দেরি হচ্ছে, লেট হয়ে গেলে ঢুকতে দেবে না। জুতো পরে একবার রাইহান সাহেবের রুমের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। আজকে 5 মিনিট আগে এসে পৌঁছালো। কালকে বাকি ফাইলগুলো শেষ করতে করতে আরও কাজ এসে জমেছে। নতুন ডিলের কাজ চলছে। সবাই ব্যস্ত সময় পার করছে গত 2 দিন। মম কফিতে চুমুক দিয়ে খেতে খেতে কাজে মন দিল। 9টার সময় রিয়ান অফিসে এলো। সবাই দাঁড়িয়ে স্বাগতম জানালো। কেউ কেউ কংগ্রাচুলেশন জানাতে লাগলো এত বড় ডিল ফাইনাল হওয়ার জন্য। মম এত কাজে ডুবেছিল যে রিয়ানের উপস্থিতি খেয়ালই করেনি। পাশ থেকে তৌসিফা ওকে গুঁতো দিয়ে বলো, মম, এই মম। মম না তাকিয়ে বলো, স্যার এসেছেন। তো? আরে দাঁড়িয়ে কংগ্রাচুলেশন জানা। কেন? ও। রিয়ান তৌসিফকে চুপ করিয়ে দিয়ে ওর টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। ওকে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু ও কাজে এতটাই মনোযোগী যে রিয়ানকে খেয়ালই করছে না। রিয়ান গলা ঝেড়ে বলো, মিস মম। গলা খেয়াল করে তাকাতে ও উঠে দাঁড়িয়ে বলল, জি বলুন, কি সাহায্য করতে পারি? তৌসিফা পেছন থেকে আবারও গুঁতো দিয়ে বলল, আমাদের ছোট স্যার। মম বুঝতে পেরে বলল, সরি স্যার, আমি নতুন তাই চিনতে পারিনি। রিয়ান হেসে বলল, ইটস ওকে, বসে কাজ করুন। মম খেয়াল করলো রিয়ান হাসলে ডান পাশে টোল পড়ে। দুপুরের লাঞ্চ ব্রেক হতেই মম বেরিয়ে পড়ল। অফিসের লাঞ্চের জায়গায় যাওয়াটা সুবিধাজনক নয়। আলিফের সাথে দেখে কে কখন কি মনে করে কুৎসা রটাতে মানুষ সময় নেয় না। এ কান ও কান করে দ্রুত ছড়িয়ে যায়। আলিফ অফিসের বাইরে দাঁড়িয়ে ছিল ওর জন্য। ওকে নিয়ে বাইরের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। লোকেশনটা অফিসের কাছেই। বসার পর আলিফ জিজ্ঞাসা করলো, কি খাবে? এখানে খেতে আসেনি, যা বলার বলুন। একটা রেস্টুরেন্টে এসেছি অথচ না খেয়ে চলে যাব, খারাপ দেখায়। একটা কফি। ওকে। আর? আর কি? যা বলার সরাসরি বলুন। এত ভনিতা ভালো লাগছে না। কি বলতে চান? তুমি রিয়ানকে বিয়ে করতে রাজি? কেন? আপনি চান না বিয়ে হোক? ঠিক তা নয়, রিয়ান বেশ ভালো ছেলে, তোমার সাথে ভালো মানাবে, তুমি বিয়ে করতেই পারো। তাহলে জিজ্ঞাসা করছেন কেন? কোন অধিকারে জানতে চাইছেন? আমাকে মাফ করে দাও মম। আমার তোমাকে এভাবে ছেড়ে চলে যাওয়াটা উচিত হয়নি। হঠাৎ 1 বছর পর এই কথা। মাফ করে দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন চাওয়ার কোনো মানে হয় না। প্লিজ মম, আমার আর আদ্রিতার সংসার ভেঙো না। আমার মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এসব বলার মানে? তোমাদের সংসার আমি ভাঙবো কেন? অদ্ভুত। দেখো, ও আমাদের কথা কিছুই জানে না। জানলে ও খুব কষ্ট পাবে। দেখুন মিস্টার আলিফ, আমি আপনার মতো কুরুচিপূর্ণ মানুষ নই। আমার কমন সেন্স বলে একটা ব্যাপার আছে। ওর সাথে আমার সকল সম্পর্ক আপনার থেকে বেশি। তাহলে ওর ভালো খারাপের চিন্তাটাও আমার আপনার থেকে বেশি। আমি এমন নই যে আমার কলেজ ফ্রেন্ড নিজের অজান্তেই আমার প্রাক্তনকে বিয়ে করেছে বলে আমি তার সংসার ভেঙে দেব বা হিংসে হচ্ছে, এমন ধারণা আপনার মাথায় আসা সম্ভব বলেই আমি অনেক আগেই বলতে পারতাম। কিন্তু যারা নিজেদের মধ্যে ভালো আছে তাদের ঘর জ্বালানোর ইচ্ছে অন্তত আমার নেই। আর আমার জীবনে ফার্দার কোনো
ইন্টারফিয়ার না করলে খুশি হব। আর যদি করেন তাহলে আমি কি কি করতে পারি সে ব্যাপারে আপনার আইডিয়া থাকা উচিত। আপনার 10 মিনিট শেষ। মম উঠে চলে গেল। আলিফ মাথা নিচু করে বসে রইল। কফিটা আসতেই ও তাতে চুমুক দিয়ে বাইরের আকাশের দিকে তাকালো। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। মম নিজের টেবিলের কাছে আসতেই রিয়ানকে দেখতে পেল। সে টেবিলে থাকা মমর ফ্যামিলির ফটো দেখছিল হাতে নিয়ে। ও আসতেই ওকে লক্ষ্য করে একটা হাসি দিল। মম কাছে এসে বলল, কিছু বলবেন স্যার? ফলো মি। মম রিয়ানের পিছু পিছু গিয়ে ওর রুমে উপস্থিত হলো। ওর টেবিলে খাবার সাজানো। রিয়ান নিজে চেয়ারে বসে মমকে বসতে বলল। মম চুপচাপ এসে বসলো চেয়ারে। রিয়ান বলল, খাওয়া শুরু করো। এত খাবার আমি খাবো? ওমা, আমাকে বাদ দিয়েই দিলেন। ভালো, এবার খাবার নিয়ে খাওয়া শুরু করুন। মম বুঝতে পারছে না তাকে এত আতিথেয়তার কারণ। ও সংকোচ নিয়ে খাবার প্লেটে নিল। প্রথম চামচ মুখে দিতে রিয়ান প্রশ্ন করে বসল, আলিফ ভাইয়ার সাথে আপনার কি সম্পর্ক? মম সেখানে খাওয়া থামালো। রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রশ্নটি করার কারণ জানতে পারি স্যার? রিয়ান নিজের জন্য খাবার বাড়তে বাড়তে বলল, যেহেতু আপনাকে আমার বউ হিসাবে সিলেক্ট করা হয়েছে সেক্ষেত্রে জানতে চাওয়াটা বোধহয় অযৌক্তিক নয়। মম রিয়ানের দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও খাওয়াই মনোযোগ দিল। কি বলবে ভাবতে লাগলো। রিয়ান ওকে চুপ থাকতে দেখে বলল, বললেন না যে? বললে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। কি ব্যাপার, বিয়ে রে? মমকে শান্ত দেখে রিয়ান ভেতরে ভেতরে অস্থিরতা বোধ করতে লাগলো। বাইরে তা প্রকাশ না করে বলল, হ্যাঁ। মম দ্রুত খাওয়া শেষ করে বলল, আপনার আগে আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রিয়ানেরও খাওয়া শেষ। 4 চামচ প্লেটে নামিয়ে রাখলো। ও এভাবে রিজেক্ট হবে আশা করেনি। সে চায়ের অর্ডার দিয়ে আরাম করে বসে বলল, আলিফ ভাইয়ের জন্য। মম হেসে বলল, অন্ধকারে ঢিল মারছেন? রিয়ান কিছু বলল না, ওর দিকে তাকিয়ে রইল। মম খাওয়ার প্লেটটি ঠেলে রেখে বলল, তা এক প্রকার ঠিকই বলেছেন। যেমন? আলিফ আমার ভার্সিটির ফ্রেন্ড ছিল একসময়। বলা চলে সিনিয়র ভাই ছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে এখন সে অপছন্দের তালিকায়। বাকিটা তাহলে আপনার বোঝা উচিত। কি ব্যক্তিগত কারণ? আমার ব্যক্তিগত কথা জানার অধিকার আপনি এখনো পাননি। যেহেতু বিয়েটা হচ্ছে না, তবে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাইছি না। আপনি হঠাৎ আলিফকে নিয়ে প্রশ্ন করছেন কেন? সে কি কিছু বলেছে? না, আপনাদের দুজনকেই অফিসের সামনে দেখছিলাম। ও, তাতেই এত প্রশ্ন করছেন? একজন স্টাফ চা দিয়ে গেল। রিয়ান কিছু না বলে ওকে দিয়ে যাওয়া চাটায় চুমুক দিল। মম কিছু আড়াল করতে চাইছে যা তার অজানা। আলিফের আচরণে কখনো খারাপ কোনো আচরণ প্রকাশ পায়নি। তাকে ভালো বলেই জানে সবাই। তাহলে কি এমন ব্যক্তিগত কারণ যা তাকে মমর অপছন্দের তালিকায় ফেলল? ব্যাপারটা ওর মনে খচখচ করতে লাগলো, কিন্তু মম নিজে থেকে বলবে না সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। তাই অন্য প্রসঙ্গে যেতে চাইল। ভাবল কানের দুলটা ফেরত দিয়ে কোটের কথা জানতে চাইবে। কোটটা ওর ভীষণ পছন্দের। বিয়ে না হোক, অন্তত কোটটা উদ্ধার করা প্রয়োজন। রিয়ান মুখ খোলার আগেই মমর ফোন বেজে উঠল। ও চা শেষ করে ফোনটা হাতে নিল। মাধুরী খালার ফোন। রিসিভ করতেই তার ভয়ার্ত কণ্ঠ শুনে মম বলল, কি হয়েছে খালা? এমন গলায় কথা বলছো কেন? কারো কিছু হয়েছে? মাধুরী খালা বললেন, মা তুমি তাড়াতাড়ি আসো। খালু কেমন যেন করতেছে। তোমার খালুরে অ্যাম্বুলেন্সে কল করতে পাঠাইছি। তুমি কই? মম দাঁড়িয়ে গিয়ে বলল, কি হয়েছে আব্বুর? জানি না মা, তুমি তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগতেছে। আমি এখনই আসছি। হাসপাতালের অ্যাম্বুলেন্স এলে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। মম বলতে বলতে বেরিয়ে গেল রিয়ানকে কিছু না বলে। এদিকে রিয়ান আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। রায়হান সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুট করে বুকে ব্যথা উঠেছিল সকালে, তাই শুয়েছিলেন। খাবার খাওয়ার পর বুকে ব্যথা আরো বাড়তে থাকে।
শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল, তারপর শরীর আরো খারাপ হতে থাকে। হাসপাতালে আসতে আসতেও ঘেমে একাকার হয়ে গেছেন, তাই তার পোশাক চেঞ্জ করে দিয়েছে হাসপাতালের বয়। মাধুরী খালা ভয়ে চুপসে বসে আছেন একপাশে। জাবেদ খালু দৌড়াদৌড়ি করছেন। মম পৌঁছাতেই মাধুরী খালা কাছে এসে বললেন, মা দেখো না খালুর কি হইয়া গেল। সকালে উঠল না, তারপর 1 ঘন্টা পর উঠে খায়া আবার শুয়া পড়ল। দুপুরে ডাক দিলাম, উইঠা ওয়াশরুম যাইতে গিয়া পইরা গেল। দেখি শ্বাস নিতে পারে না, জোরে জোরে শ্বাস টানে বুকে হাত দিয়া। ঘামতেছিল অনেক। তোমার খালুরে কইতেই সে। মাধুরী খালা কাঁদতে লাগলেন। মম আশ্বস্ত করে বলল, ভয় পেও না, আমি এসে গেছি না, ডাক্তারের সাথে কথা বলে দেখছি। জাবেদ খালু কোথায়? ওই যে। তিনি পেছনে ইশারা করলেন। মম তাকিয়ে দেখল তিনি একজন ডাক্তারের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছেন কি বলছে। ও গিয়ে বলল, ডক্টর কি বুঝলেন? ডাক্তার ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখনই বুকের এক্স-রে, রক্ত পরীক্ষা, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর করোনারি অ্যাঞ্জিওগ্রাম করিয়ে নাও। শুনে যা মনে হচ্ছে হার্ট ব্লক হয়ে গেছে কোথাও। রিপোর্ট দেখে আমরা পরবর্তী ধাপে আগাবো। আচ্ছা। মম চলে গেল রায়হান সাহেবের বুকের পরীক্ষাগুলো করাতে। জাবেদ খালুও ওর পেছনে পেছনে গেলেন। ডাক্তার ওর চলে যাওয়া দেখতে দেখতে ফোন বের করল এপ্রন থেকে। কল করে বলল, রিয়ান, মমর বাবা অসুস্থ। রিয়ান ফাইল দেখছিল। ফাইল বন্ধ করে রেখে বলল, তুমি জানলে কি করে নিকবোনাপু? কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছে। অবস্থা ভালো লাগছে না। পরীক্ষা দিয়েছি, রিপোর্ট আসলে বুঝতে পারবো। এজন্যই আমার সামনে থেকে চলে গেল কিছু না বলে। কথা বলছিলি নাকি? হুম। ও একলা সামলাতে পারবে কি না বুঝতে পারছি না। তুই আসবি একবার, দেখি। তুমি আর বড় চাচা তো আছো। তা আছি। আমাকে রিপোর্ট দেখে বলো কি অবস্থা। আর কি? কিছু না, পরে বলবো। আচ্ছা, আমি যাই, রাউন্ডে যেতে হবে। নিকবন ফোন রেখে দিল। রিয়ান একবার ভেবেছিল মমর বিয়েতে আপত্তি থাকার কথা বলে দেবে, কিন্তু পরমুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলল। আগে বিপদটা কাটুক, তারপর বিয়ের ব্যাপারে কথা বলা যাবে। রিপোর্ট ভালো আসেনি রায়হান সাহেবের। হার্টের কয়েক জায়গায় ব্লক হয়ে গেছে বাজেভাবে। রক্ত চলাচল অসম্ভব হয়ে পড়ছে। নিকবন সব রিপোর্ট দেখে বলল, যত দ্রুত সম্ভব বাইপাস সার্জারি করা লাগবে। এতে কত খরচ পড়বে? নিকবন মমর মাথায় হাত রেখে বলল, কদিন পর যাদের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে তাদের সাথে টাকার হিসাব নাই বা করলাম। আমি সব কিছু ঠিক করছি, তুমি শুধু দোয়া করো যাতে তোমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইটুকু বলে ও চলে গেল। নিকবন কি বলল কিছু বুঝতে পারল না, কিন্তু এটা ঠিকই বুঝতে পারল নিজে যতই শক্ত দেখাক বাইরে ভেতরটা ভয় কিছুক্ষণ পর পর শিউরে উঠছে। মম সার্জারি জিনিসটা ভীষণ ভয় পায়। ছোটবেলায় এক সার্জারির মাঝেই ওর আম্মু ওদের দুইজনকে ছেড়ে যায়। তখন থেকে সার্জারি জিনিসটা ওর কাছে মৃত্যু সমতুল্য। যেন সার্জারি করলেই মরে যাবে যে কেউ। ও মাধুরী খালার দিকে তাকিয়ে বলল, আব্বু বাঁচবে তো? এসব কি বলো মা, নিশ্চয়ই বাঁচব। মম মাধুরী খালাকে জড়িয়ে ধরল। সত্যিই কি ফিরে আসবে রায়হান সাহেব অপারেশন থিয়েটার থেকে? অপারেশনের আগে রায়হান সাহেবকে দেখে কান্না পেল মমর। নাকে অক্সিজেন নল লাগানো, হাতে ক্যানেলা, রক্ত স্যালাইন চলছে। একদিনে মুখ শুকিয়ে চেনা যাচ্ছে না তাকে। ওর সামনে দিয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। মম জামা খামচে দাঁড়িয়ে তাকিয়ে রইল।
অপারেশন শুরু হওয়ার একটু পর রিয়ানের পুরো পরিবারকে হাসপাতালে দেখে অবাক হলো। দিদুনকে তুলি ভাবির কাছে রেখে এসেছে। তিনি আসতে চেয়েছিলেন কিন্তু কেউ দেয়নি। ঋতু, অনিমা, নীলিমা প্রাইভেটে। ফেরদৌসী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মায়ের স্পর্শ পেয়ে মমতাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর পর ওর কাঁপুনি বুঝিয়ে দিল ও নিঃশব্দে কাঁদছে। টানা কয়েক ঘন্টার অপারেশনের পর রাশেদ হাসান বের হলেন। মম দৌড়ে গিয়ে বলল, আব্বু কেমন আছে? তিনি ওর মাথায় হাত দিয়ে বললেন, ভালো আছে। তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হবে। হৃদযন্ত্র, রক্তচাপ, নিঃশ্বাস ও অন্যান্য ভাইটাল সাইনের উপর অনবরত নজর রাখা হবে। সেখানে 2-3 দিন রাখা হবে। তারপর অবস্থা অনুযায়ী জেনারেল ওয়ার্ডে শিফট করে দেব। মম ভালো মেয়ের মতো মাথা নাড়ল। একটু পর রায়হান সাহেবকে 2 জন বয় মিলে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে যেতে লাগল। মম তার বুকের দিকে তাকিয়ে রইল। ভয় হচ্ছে এই ভেবে যদি দেখে তার বুক ওঠা নামা বন্ধ হয়ে গেছে। তাকে দেখে মম মুখ চেপে ধরল। তার এই অবস্থা দেখে ওর বুক ফেটে যাচ্ছে। তাকে এমন দেখবে ভাবতেই পারছে নাও। শুক্রবার ডাক্তার দেখাবে ভেবেছিল আর তার আগেই কি হয়ে গেল। আদ্রিতা প্রিয়ান্তুকে কোলে নিয়ে কাছেই দাঁড়িয়েছিল। ওর কাছে এসে বলল, মম তুই বাড়ি গিয়ে বিশ্রাম নে। নাহার চাচি ওর সাথে একমত হয়ে বললেন, আদ্রি ঠিকই বলছে, তুমি বাড়ি যাও মা, রাত হয়ে যাচ্ছে অনেক। নিকবন আর ওর বাবা আছে, তারা দেখে রাখবে। না, আমি আব্বুর কাছে থাকব। তোমাকে ভেতরে ঢুকতে দেয়া হবে না। না পারলে না পারি, বাইরে থেকে দেখব। জ্ঞান ফিরলে আব্বু আমাকে খুঁজবে, আমি জানি। মমকে দেখে কেউ কিছু বলল না। ও কেবিনের সামনে ঠাই দাঁড়িয়ে রইল রায়হান সাহেবের দিকে তাকিয়ে। তাকে ছেড়ে ও কোথাও যাবে না, কখনো না। আর বিয়ে তো কোনোদিনও না। রাত 11:30 বাজে। রিয়ানের পরিবারের সবাই বাড়িতে চলে গেছে। মমকে বারবার বলেও বাড়িতে পাঠানো যায়নি। এখন সে কেবিনের সামনে দেয়ালে মাথা রেখে ঘুমিয়ে আছে। কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই জেগে উঠে। মাধুরী খালা আর জাবেদ খালুকেও জোর করে পাঠিয়ে দিয়েছেও। রিয়ান যখন হসপিটালে পৌঁছালো তখন দেখল মম চোখ বন্ধ করে হাতের উপর মুখ রেখে ঘুমাচ্ছে। ক্লান্তির ছাপ ওর চোখে মুখে। ঘুমে পড়ে যাচ্ছিল। রিয়ান গিয়ে ওর মাথাটা ধরল। সাবধানে ওকে সোজা করে পাশে বসল। মাথাটা নিজের কাঁধে রাখল। ওর দিকে তাকিয়ে দেখল ওর মুখে চোখের পানি শুকিয়ে আছে। আপনা থেকে হাত দিয়ে পানিটা মুছে দিতে গিয়েও হাত সরিয়ে ফেলল। মম জেগে উঠছে। চোখ খুলে পাশে রিয়ানকে দেখে বলল, আপনি এখানে? আপনার আব্বুকে দেখতে এসেছি। আমার পরিবার এখনো জানে না আপনি আমাকে রিজেক্ট করেছেন, তাই দায়িত্ব তো পালন করাই লাগবে। ও আচ্ছা, শুনুন, ডক্টর নিকবন আপনার বোন, তাই না? হ্যাঁ, কেন? তার থেকে আমায় বিলটা নিয়ে দেবেন। যেখানে বিয়েটাই হচ্ছে না সেখানে সুবিধা ভোগ করার কোনো মানেই হয় না। চলবে।